আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে সকালবেলা আমি এই সোফার রুমের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে। তো এই কুশনগুলো সব নিচে ফেলে তারপর হচ্ছে এর উপর থেকে ওরা হেঁটে হেঁটে যায় আর এটার উপর থেকে জাম্প করে করে যাচ্ছে। বলছে নিচে ফ্লোরে পাড়া দিলে নাকি এখানে ফায়ার আছে, তো লাভাতে নাকি পা পুড়ে যাবে। তো এই রকম করে ওরা দুই বোন খেলছিল। তো এই রকম দুষ্টুমি করে। তো সোফার উপরে কখনোই আমি বালিশগুলো রাখতে পারি না, সারাক্ষণ এখানে ওখানে থাকে। তো যাই হোক, আমি রুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে অন্য সব কাজ করব। তো এই তো টেবিলটাও ক্লিন করে নিচ্ছে। মুস্কানের আবার ওর ম্যাডাম চলে আসবে, ওর যে বাসায় যে হুজুর যে পড়ানোকে। তো ভালো হয়েছে যে একজন মহিলা হুজুর রেখেছি, এতে করে আমার কাজে কোনো প্রবলেম হয় না, আর কোনো কিছু প্রয়োজন হলে আমি বলতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে ইফতারের জন্য আজকে হালিম করব। তো হালিমের জন্য এখানে আমি মাংসটা কেটে নিচ্ছি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে হাড্ডি আর হচ্ছে চর্বি সহকারে গরুর মাংস আছে, এখানে প্রায় 400 গ্রামের মতো হবে গরুর মাংস আছে। তো হালিমে কিন্তু চর্বি আর হাড় সহ যে মাংসটা হয় এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। একদম সলিড মাংস হলে কিন্তু হালিম খেতে ভালো লাগে না। আর তারপর গরু মাংসটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এক প্যাকেট মশলার জন্য 4 থেকে 500 গ্রাম গরুর মাংসই এনা। তো তারপর হচ্ছে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এটাকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিব। হালিমের জন্য পেঁয়াজের বেরেস্তা করে হালিমটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে শেফ চয়েস আমি হালিম মিক্সটা এখানে ব্যবহার করছি। আর আমি সবসময় রাঁধুনিটাই খাই, আর রাঁধুনিটা খেয়েছি। আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা শেফ চয়েসটা করব। আর রমজান মাস এসেছে, আর রমজান মাসে হালিম না খেলে তো কোনোভাবেই চলে না। তো দেখা যায় রমজান মাস এলেই কিন্তু একটু মনে হয় হালিমটা খাই। আর বছরের অন্য কোনো মাসে কিন্তু এতটা বেশি স্বাদ লাগে না বা স্বাদ পাইও না। রোজার মাস এলে কেন যেন একটু বেশি ভালো লাগে হালিমটা। তো যাই হোক, এখানে পেঁয়াজের ব্রেস্তা আমি তুলে নিচ্ছি। তো পেঁয়াজের ব্রেস্তাটা দেখতে পেরেছেন কত সুন্দর একটা গোল্ডেন কালার হয়েছে। এটা কিন্তু পুড়ে যায়নি, আর কোনোভাবে পুড়ে ফেলা যাবে না। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়েছে। আর হালিম মিক্সের যে ইনস্ট্রাকশন যেটা প্যাকেটের গায়ে লেখা থাকে, ওখানে কিন্তু কোনো রকমের এক্সট্রা কোনো মশলার কথা লেখা নেই। তো আমি সবসময়ের জন্য যখন হালিম রান্না করি তখন আমার আর কি এক্সট্রা আমি সব ধরনের মশলা দিয়েই তারপর রান্না করি, এতে করে আমার কাছে মনে হয় টেস্ট আরও বেশি ভালো আসে। তো মাংস রান্নার ক্ষেত্রে আমরা যেরকম আদা বাটা, রসুন বাটা, তারপর সব ধরনের গোটা মশলা দিয়ে নিই, তো সেরকমভাবেই আমি এখানে সব কিছু দিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে আমি এখানে কিছুটা লবণও দিয়েছি, আর হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি। তো এখানে হলুদ আর মরিচটা এখন দিব না, যেহেতু এটা ফার্স্ট টাইম এই মাংস হালিমটা রান্না করছি। তো এই জন্য আমি আগে মশলাটা দেওয়ার পর দেখব যে এখানে কতটা পরিমাণে হলুদ আর মরিচের পরিমাণটা যদি দেখতে কম মনে হয় বা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে পরে আবার কিছুটা এখানে মরিচ আর হচ্ছে হলুদ আমি এখানে অ্যাড করব। তো এই যে আমি হচ্ছে প্যাকেটটা আমি কেটে নিয়েছি, আর এখান থেকে আমি প্রায় সবই দিয়ে দিয়েছি। এখান থেকে প্রায় কি বলে প্রায় 1 চামচের মতো হবে আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে যখন ডাল দিব সেই পর্যায়ে হচ্ছে বাকি মশলাটা আমি দিয়ে দিব, এতে করে আরও বেশি ফ্লেভারটা ভালো টাটকা থাকবে। আর এই চাট মশলা এটা হচ্ছে যখন পরিবেশনের সময় এটা হচ্ছে সব সালাদের সাথে এটা হচ্ছে মিক্স করে নিতে হবে। তো এই তো আমি হচ্ছে মাংসটা খুব ভালো করে প্রথমে কষিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু শুকনো টাইপের হয়ে গেছে। তো তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব, কোনোভাবে যেন পুড়ে যায় না। যেহেতু হালিমের মশলাটা দেওয়া হয়েছে, এখন যদি পুড়ে যায় ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো তারপর এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। তো এটাকে আমি 2-3 বার করে পানি দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। আর একদমই মাংসটা পুরোটা রান্না করে ফেলতে হবে। আর তারপর হচ্ছে এই যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে, একদম ফুটন্ত পানির মধ্যে দিয়ে এটাকে আমি হচ্ছে ফুটিয়ে কি বলে গরম করে, একদম গরম পানির মধ্যে আর কি এটা রেখে 1 ঘন্টার জন্য একদমই অ্যাক্টিভ করে নিয়েছে। এটা হচ্ছে একদমই ফুলে ডাবল হয়ে গেছে।
তো এখন হচ্ছে যখন আমাদের মাংসটা একদমই রান্না হয়ে যায়, তারপর হচ্ছে এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে এই মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা চমৎকার কালার হয়েছে। আর এই ডাল দেওয়ার পরে হচ্ছে মানে ঢাকনা দিয়ে রান্না করব ঠিক আছে, কিন্তু এটা নাড়ার উপরে, নাড়াচাড়ার উপর রাখতে হবে, যেহেতু ডাল চাল অনেক শস্য এখানে দেয়া থাকে। তো এটা হচ্ছে তলানিতে লেগে খুবই সহজে তলানিতে লেগে যায়, তখন কিন্তু আর একটা প্রবলেম হয়ে যাবে, আর ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। তো বাকি যে মশলাটা আমি রেখেছিলাম, সেই মশলাটুকু এখানে আমি দিয়ে দিলাম। আর এখন এটাকে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে দিব। তো প্রথম পর্যায়ে ডালটা দেওয়ার পর এখনও কিন্তু পানি দিই না, এটাকে হচ্ছে আমি এভাবেই কষিয়ে নিব। যখন দেখবা আরও একটু গাঢ় হয়ে গেছে, তো তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে এটাকে দমে রেখে এটাকে আস্তে আস্তে করে রান্না করব। তো এখানে হচ্ছে আমি পাশে হচ্ছে রান্না করে নিচ্ছি। আমাদের রাত্রের রান্নাটা প্রতিদিন যত ইফতার বানাই যাই করি না কেন, ভোর রাত্রের জন্য রান্না তো করাই লাগে। নাহলে দেখা যায় ইফতারের পরে যদি এগুলো করা কোনোভাবেই কিন্তু সম্ভব না। তো আজকে হচ্ছে আমি এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর প্রায় দেখা যায় 2-4 দিন পর পর মুরগির মাংস করতে হয়, নাহলে হচ্ছে রমজান আসার পর থেকে ডিম করা হয়, মাংস করা হয়, এগুলোই করা হয়। সবজি টবজি এগুলো তেমন খাওয়া হয় না। আর দেখা যায় ভোর রাত্রে একটু দুধ কলা হলেই হয়ে যায়, আর এক্সট্রা কোনো কিছুরই দরকার হয় না, কারণ ভোর রাত্রে হচ্ছে অত ভোরে আর অত ঘুম ঘুম চোখে কিন্তু আর কিছু খাওয়াও হয় না। তো এই তো। আর আমরা দেখবেন ছোটোবেলায় কিন্তু যখন রোজা রাখতাম, ভোররাত্রে অনেক মজা করে খেতাম। আমরা ভাই বোন ছিলাম, আব্বুরা উঠতো, আব্বু আম্মু উঠতো। তো তখন অনেক আয়োজন করে খাওয়া হতো, আর ওটা কিন্তু ভোররাত্রে খাওয়াটা খুব ভালো লাগে। উঠে একটা অন্যরকম একটা মজা, একটা অন্যরকম রহমত আছে, বা ভালো লাগা আছে অন্যরকম। তো এখন আর সেটা নেই, কারণ হচ্ছে এখন আমি আর আমার হাজব্যান্ড আমরা 2 জন সারা বাড়িতে, মেয়েরা এখনও ছোট, ওরা এখনও রোজা রাখতে পারে না। তো যখন বড় হবে তখন হয়তোবা সেই আনন্দটা আবার ফিরে আসবে। তো তারপরেও হচ্ছে আমার ছোট মেয়ে কিন্তু এই যে আজকে নবম রমজান, এখন পর্যন্ত একটা দিনও কিন্তু হচ্ছে ও ভোররাত্রে খেয়ে একবারে আমার সাথে খায়, আবার হচ্ছে নামাজ পড়ে তারপর হচ্ছে আমার সাথেই ঘুমায়। মানে এখন দুপুরে তো তেমন একটা ঘুম হচ্ছে না, মানে ইফতারের পরে ঘুমায়, আর হচ্ছে আর দুপুরে নিয়ে ঘুমাতে পারে না, এই জন্য হচ্ছে ও ঘুমায় না। আর উল্টাপাল্টা হয়ে গেছে সব কিছু, এখন আর ঘুমের টাইমটা উল্টাপাল্টা হয়ে গেছে, সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। একটা দিন রাত্রে ঘুমায়নি, তো আমার ফোনে ভিডিও করা আছে, আমি হয়তো একদিন দেখাবো আপনাদেরকে যে রাত্রে কতটা দুষ্টুমি সে করে। তো এই সাইডে হচ্ছে হালিমটাও কিন্তু কষানো হয়ে গেছে, নিচে লেগে লেগে যাচ্ছিল। তো এটাকে হচ্ছে আমি এখন পানি দিয়ে এটাকে পুরোপুরি রান্না করে এটা দমে রেখে দেবো। আর হালিম রান্নার ক্ষেত্রে প্রায় 2 ঘন্টা সময় তো লাগবেই, কারণ হচ্ছে হালিমটা প্রায় 1 ঘন্টা দমে রেখে রান্না করতে হবে, তাহলে হচ্ছে পুরো মশলাটা ঢুকে আর দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আর পরোটা বানানোর সময় পাইনি, এই জন্য হচ্ছে বাসায় যে ইনস্ট্যান্ট যে প্যাকেটের পরোটা ছিল একদম রেডি করা, তো সেই রেডি পরোটাটাই আজকে হচ্ছে করব। তো এটা হচ্ছে 20 প্যাকেটের যে পরোটা সেটা। আর রমজান মাস আসার পরে মানে সকালে উঠে মুস্কানের জন্য আর মানে 1-2টা পরোটার জন্য আর সেই কষ্টটা করি না। মুস্কানের আব্বু এরকম পরোটার প্যাকেট কিনে আনে, তো এবার রমজানেও হচ্ছে এটা কিনে রেখেছি ওর জন্য, দেখা যায় 1-2টা পরোটা ভাজি করে দিলে ওর জন্য হয়ে যায়। তো আমি হচ্ছে এরকম প্যাকেটের মধ্যে 2টা পার্ট করা থাকবে, 10টা 10টা করে। তো এখান থেকে হচ্ছে আমি আমাদের প্রয়োজন মতো করে এখান থেকে পরোটাগুলো নিয়ে নিচ্ছি। আর এই পরোটাগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে আমার হাতের পরোটা ছাড়া অন্য কোনো পরোটার তেমন একটা বেশি টেস্ট মনে হয় না। কিন্তু প্যাকেটের পরোটা অনুযায়ী এই পরোটাটা অনেক সফট আর অনেক মজা, একদম খারাপ না। তো যাই হোক, ইনস্ট্যান্ট যারা আর কি বাসা বাড়িতে বাচ্চা নিয়ে আর কি কাজ করে সব কিছু সামলিয়ে করা সম্ভব না, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই সহজ। তো যাই হোক, এখানে হচ্ছে আমার হালিমটাও প্রায় হয়ে এসেছে, এখন আর ঢাকনা দিব না, এটা নাড়াচাড়ার উপর রেখে রেখে এটাকে করে নিচ্ছি। এটা কিন্তু আমি প্রায় 2 ঘন্টার বেশি হবে এটাকে রান্না করছি। দেখবেন হালিম রান্না, যারা হালিম যে রান্না করে যে মামারা, তো ওনারা কিন্তু অনেক সময় এটা জাল করতে করতে এটা একদম মানে ঘন টাইপের করে ফেলে, উপর থেকে একদম তেলটা ভেসে ওঠে।
তো ততক্ষণ পর্যন্ত এই হালিমটা রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা পুরোটা এটার মধ্যে থেকে ছেড়ে আসে। তো এরকম করে করে আমি হালিমটা রান্না করে নিচ্ছি, আবার একটু ঢাকনা দিয়ে আবার হচ্ছে এটাকে নাড়াচাড়া করে করে এটা রান্না করে নিচ্ছি। আর এদিকে আমার পরোটাও সব ফ্রাই করা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের হালিমও রেডি, আর আমরা ইফতারে বসে পড়েছি। ইফতারের টাইম হয়েছে, আমরা একটু শরবত, খেজুর, একটু ফ্রুটস খেয়ে তারপর হচ্ছে হালিমটাকে মেক করে নিব। আর পুরো হালিমের মধ্যে প্রথমে আমি সালাদ দিতে চেয়েছি, মুস্কানের আব্বু বলছিল শসা বা পেঁয়াজ এগুলো দিলে দেখা যাবে হালিমটা নষ্ট হয়ে যেতে পারে, যদি থেকে যায় সেটা হচ্ছে আর খাওয়া সম্ভব হবে না। তো এই জন্য আর পুরোটার মধ্যে দিলাম না। তো তারপর হচ্ছে আমি এখানে হালিমটা বানিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, আর তারপর হচ্ছে শসা কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর লেবু তো লাগবেই। তো এখানে প্রয়োজন মতো যে কোনো সালাদে এখানে ব্যবহার করা যায়। আর হালিম মানে আসলে খেতে অসম্ভব মজা হয়, আর এটা কেন জানি রমজান মাসে বেশি মজা লাগে। অন্য সময় খেলে এত বেশি স্বাদ পাই না, কিন্তু রমজান মাসে এটা খেতে আসলে অন্যরকম মজা লাগে। তো এই তো, আর হালিমের ঘনত্বটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে, আর পুরো রেসিপি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর এখানে হচ্ছে আমি কিন্তু যে চাট মশলাটা ছিল সেই চাট মশলাটা নামানোর পরে পুরো যে বাটিটা আছে সম্পূর্ণ বাটির মধ্যে প্রথমে মিক্স করে নিয়েছিলাম। তো সেটা আবার মানে বলা হয়নি, এই জন্য এখন বলে দিলাম। আর যাই হোক, এখানে হচ্ছে আমার হালিমটা দেখতে পেরেছেন কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলে যান। তো এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে যে একটা ছোট করে লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।